অমিতা, আমার প্রথম প্রশ্ন আজকে যেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই দেখেছেন বা নিউজেও এসছে, যেটা হচ্ছে অভিষেক ব্যানার্জি তিনি একটা বড় কমেন্ট করেছেন, এবং শুধু কমেন্ট না, তিনি বলছেন যে জুনিয়র ডাক্তাররা যে এখনো আন্দোলন করছে এটা হওয়া উচিত নয়। কারণ কারণ তাদের দাবি দাওয়া তারা পেয়ে গেছে, সুতরাং তাদেরকে কর্মে ফিরে যাওয়া উচিত। একদম ঠিকই বলছেন অভিষেক ব্যানার্জি, এবং সুপ্রিম কোর্টও তাই বলেছে যে আপনাদের দাবি দেওয়া শোনা হচ্ছে। কিন্তু প্রশ্ন যেখানে থেকে যাচ্ছে, মমতা ব্যানার্জি যেভাবে মানে সরালো, যাদেরকে সরাবার কথা তাদেরকে যেভাবে সরালো, এটা তো সরানো বলে না বা পানিশমেন্ট বলে না, এটাকে বলা হয় পুরস্কৃত করা। এটা কি ঠিক করেছে? প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে, হ্যাঁ অবশ্যই। মানে এটা তো মানে জাস্ট আমি বলবো যে ডাক্তাররা চেয়েছিল, আলোচনা করলো সরকার বা সরকারের একজন সুপ্রিমো মাথা মুখ্যমন্ত্রী, এবং তাদেরকে তিনি তিনি নিজেই বলছেন যে ও যেখানে চেয়েছিল আমি সেখানে দিয়ে দিলাম, সিপি যেখানে চেয়েছিল, যেখানে ও ভালো মনে করতো সেখানে আমি দিয়ে দিলাম। স্বাস্থ্য অধিকর্তাগুলোকে তাদেরকেও কোনোভাবে কোনো বরখাস্ত করা বা কোনো কিছু হয়নি। এটাকে তো মানে এটা জাস্ট একটা আই ওয়াশ, এটা জাস্ট আই ওয়াশ। এবং একটা দুর্নীতি পরায়ণ লোক, তাকে আজকে আপনি যেখানেই দেবেন সেখানেও সে দুর্নীতি করবে, এটা একদম সঠিক কথা। কারণ আপনাকে এর আগে আমি বলেছিলাম যে প্রাক্তন যে খাদ্যমন্ত্রী বালুদা, জ্যোতিপ্রিয় মল্লিক, আমি আর নাম নিয়েই বলছি, রেশন দুর্নীতিতে যখন তার নাম জড়ালো, পরবর্তীকালে তাকে রেশন দপ্তর থেকে বন দপ্তরে সরানো হলো। অযোধ্যা পাহাড় থেকে কয়েক কোটি টাকার গাছ বন দপ্তরের চোখের সামনে কিভাবে সেখান থেকে মানে নিয়ে অন্য জায়গায় চলে যাওয়া হলো, বা কাদের বরাত পাইয়ে সেটাকে কাটিয়ে দেওয়া হলো। মানে দামি গাছ, ওষুধ তৈরির গাছ যেগুলো, ঠিক আছে। তাহলে একটা লোক, যেমন একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, এটা কথা আছে, এটা বাংলা। তো সেই জন্য আমি বলছি যে এখানে তো তিনি একটা প্রাইস পোস্টিং দিয়ে দিলেন পুরো ছাত্র সমাজ, ডাক্তার এবং জনগণ সবার সাথেই একটা মানে জাস্ট একটা গেম খেলে দেওয়া হলো। মানে এই আমি অন্তত স্তম্ভিত হয়ে গেছি, আমি তো মানে অবাক হয়ে গেছি যে কিভাবে একজন মুখ্যমন্ত্রী তিনি এসে বলছেন, যখন ওই মিনিটস লেখার পর রাত্রির 12টার পর যখন সাংবাদিক বৈঠক হলো কালীঘাটে, তখন তিনি বলছেন যে তাদের দাবি মেনে আমি একে সাসপেন্ড কথাটা বলছেন না, তিনি বলছেন যে আমি একে এখান থেকে ওই দপ্তরে দিলাম। ট্রান্সফার ইজ নট এ সাসপেনশন। এই জায়গাটা আমরাও বলতে চেয়েছিলাম। আমি আপনাকে এই কথাটা বলতে চাই, যখন আইনজীবীরা আক্রান্ত হয়েছিল হাওড়া কোর্টের ঘটনায় 2019 সালে, আমরা হাইকোর্টে মামলাও করেছিলাম, সমস্ত কিছু করেছিলাম, গভর্নমেন্টের ওপর প্রেশারও এসেছিল। গভর্নমেন্ট কি করলো, সেই হুগলির মানে হাওড়ার যে পুলিশ সুপার, তাকে ট্রান্সফার করে দিল অন্য একটা ডিস্ট্রিক্টে। এখানেও তাই, এবং অন্য দপ্তরে এখানেও তাই। জাস্ট আই ওয়াশ, আর কিছুই হলো না এটা। তবুও যে ব্যক্তিগুলোকে তারা ইন্ডিকেট করেছিল, হয়তো সেই ব্যক্তিগুলোকে সেই জায়গায় না রেখে অন্য যাদেরকে নিয়ে আসা হয়েছে, উই হোপ বেটার, সেটা কিছু বেটার হবে। দেখুন, কি না পাওয়ার থেকে কিছু পাওয়া ভালো। কারণ আমি আপনাকে একটা কথা বলছি, যে কোনো প্রফেশন বা যে কোনো সাধারণ মানুষ আজকে তাদের দাবি হচ্ছে এইটাই, ডাক্তারদের দাবিটাই আজকে তাদের দাবি, যার জন্যই জনগণ আজকে ডাক্তারদের সাথে আছে। কিন্তু এখানে আপনাকে একটা কথা মানতে হবে, আজকে দেখুন টিচাররা আন্দোলন করেছিল, আপনারা দেখেছেন কিভাবে পুলিশ তাদেরকে হ্যাকেল করেছে, তারপরে হাইকোর্টে মামলা করে তারা পারমিশন নিয়ে সেখানে তারা মঞ্চ করে তাদের এসএসসি বা প্রাইমারি টিচাররা, তার মধ্যে কতজন অসুস্থ হয়েছে, মারাও গেছে এক দুজন। সেখানে একদিনও কোথাও দেখেছেন মুখ্যমন্ত্রী বা সরকার পক্ষের কেউ এসে তাদেরকে সমবেদনা জানিয়েছে? কাউকে দেখা যায়নি। যখন লয়াররা মার খেয়েছিল, কোনো মন্ত্রী গোছের লোক এসে তাদের কাছে এসেছিল? দেখা যায়নি। ইঞ্জিনিয়াররা যখন প্রতিবাদ করে, কোনো মন্ত্রী বা কোনো এমএলএ এমপি তাদের পাশে থাকে? নেই। কিন্তু ডাক্তাররা জরুরি পরিষেবার সঙ্গে জড়িত, তারা আজকে কাজ বন্ধ করে দিলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, যার জন্যই আজকে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি 5বার বৈঠক ডেকেছেন, এবং আলটিমেটলি তিনি ফলপ্রসূ হয়েছেন। অত্যন্ত রাজনৈতিক ব্রেন তার, ডাক্তারগুলোকে পুরোপুরি রাজনৈতিক ব্রেন দিয়ে তিনি পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দিয়েছেন। এটা মানে কোনো শাস্তিই না। একটা লোক অন্যায় করেছে,
খুন ধর্ষণের সঙ্গে পরোক্ষভাবে যদি সে যুক্ত, তথ্য প্রমাণ লোপাটে যুক্ত, তাকে ট্রান্সফার করা হলো অন্য জায়গায়। হাউ ডেয়ার! কিভাবে একটা সরকার এইভাবে চলতে পারে? এটা কোনোই অর্ডার, মানে এটা কোনোই পানিশমেন্ট না, কিছুই না। আমি মনে করি এই ব্যাপারগুলো সুপ্রিম কোর্টের হিয়ারিং এ, সুপ্রিম কোর্টের গোচরে নিয়ে আসা উচিত এবং সুপ্রিম কোর্ট থেকে উপযুক্ত অর্ডার এই বিষয়গুলোতেও আশা করি ভবিষ্যতে পাওয়া যাবে। আপনার মতন শ্রমিকদা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট একজন আইনজীবীকে আজকেই আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই পুরো কাণ্ডের সাথে এমন তো হতেই পারে মুখ্যমন্ত্রী জড়িত, তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বা বিনীত গোয়েল বা এদেরকে একসাথে বসিয়ে জেরা কেন হবে না? হতেই পারে। দেখুন, এখানে এই জায়গাটাতে আমার পক্ষে কোনো কিছু একটা পয়েন্ট বা ডিসিশনে আসাটা খুব মুশকিল। তার কারণ হচ্ছে দুটো। এক হচ্ছে যে সিবিআই তদন্ত করছে, সিবিআই এর কাছে সমস্ত তথ্য রয়েছে। এটা অন্তত একজন মানে নাগরিক হিসাবে আমি মনে করি যে দেশের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, তারা তদন্ত করছে, তাদের কাছে যদি তথ্য না থাকে তাহলে মানুষের বিশ্বাস এবং হচ্ছে যে কি বলবো, অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে একটা সাধারণ মানুষের যে ভরসা, দুটোই তাহলে নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয়ত আর একটা বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্ট সুমোটো কেসটাকে নিয়েছে, সুপ্রিম কোর্ট তদন্তের গতি প্রকৃতি নিজে পর্যবেক্ষণ করছে এবং সুপ্রিম কোর্ট মন্তব্য করেছে যে সিবিআই এর ওই রিপোর্টে, গোপন রিপোর্টে এমন কিছু রয়েছে, এমন কারোর নাম রয়েছে, সেটা দেখে কিন্তু প্রধান বিচারপতি অত্যন্ত বিচলিত হয়েছেন। সুতরাং ভবিষ্যতে যে একদমই কোনো বড় মাথার যোগ আসবে না বা এই ধরনের আপনি যে কথাটা বললেন এরকম কোনো পাশাপাশি বসিয়ে জেরা করা হবে না, সেই সম্ভাবনা আমরা উড়িয়ে দিতে পারি না। কিন্তু দেশটার নাম ভারতবর্ষ। আমাকে যেমন আর একটা কথাও আপনাকে মনে রাখতে হবে, সাকসেস অফ দ্য সিবিআই ইন দিস কান্ট্রি, সেখানে কিন্তু সাকসেস রেট তাদের ভালো নয়। আমার অন্তত রাজ্যের ক্ষেত্রে আমি যদি বলি, আজকে প্রথম কোনো ঘটনায় সিবিআই অর্ডার হচ্ছে না। এর আগে বহু কেসে সিবিআই অর্ডার হয়েছে। আনিস খানের কেসে সিবিআই হয়েছে, বকটুই কেসে সিবিআই হয়েছে, তারও আগে যদি আমরা চলে যাই সারদা নারদা কেসে সিবিআই হয়েছে। এই অর্ডারগুলোতে সিবিআই আজ পর্যন্ত কতটা সাফল্য দেখাতে পেরেছে? অথবা যখন বিভিন্ন লোকের নাম, লিপস অ্যান্ড বাউন্সের কেসে যখন সিবিআই হয়, বড় বড় প্রভাবশালীর নাম উঠে আসে, ভাইপোর সংস্থার নাম উঠে আসে, আদৌ ভাইপোকে জেরা করতে পেরেছে সিবিআই ঠিকঠাক? নোটিশ দিয়েছে, সেই নোটিশ চ্যালেঞ্জ হয়েছে, কোর্ট থেকে স্টে হয়েছে, এর বাইরে তো আমরা কিছুই দেখতে পাইনি। আদৌ আমরা কি দেখতে পেয়েছি কোনো বড় কেসে কোনো বড় মন্ত্রী বা একে পাশাপাশি বসিয়ে জেরা? সিবিআই সাফল্য বলতে ওই আর্থিক তছরূপ ইত্যাদি কেসে ওই পার্থ চ্যাটার্জিকে জেলে ভরা আর তার বান্ধবীকে, এছাড়া ওই খাদ্যমন্ত্রীকে, এছাড়া বাকিদের তারা নোটিশ দিয়েছে, কিন্তু বেশি সদর্থক ভূমিকা এটা আমরা কখনোই কিন্তু সেইভাবে আমাদের চোখে পড়েনি। আমার বক্তব্য হচ্ছে, দেখুন, যদি কেউ অন্যায় করে তাহলে সিবিআই দেশের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, তারা তাদের প্রসেস অনুযায়ী নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এটা তো আপনাকে মেনে নিতে হবে, না হলে আমরা আর কাকে ভরসা করব? আপনি যেটা বলছেন সেটা হতেও পারে, আবার নাও হতে পারে, হবেই, আমি কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না। তার কারণ হচ্ছে ইফ উই সি দ্য সাকসেস অফ দ্য সিবিআই, অথবা সিবিআই যে মানে কাজ করেছে ভবিষ্যতে, সেইটার সঙ্গে আমরা যদি তুলনা করি, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে না যে এই কেসটাও বিশাল কিছু জায়গায় যাবে। যদিও সুপ্রিম কোর্ট এটাকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছে, সিবিআই এর সব থেকে শ্রেষ্ঠ 4 জন অফিসার, তারা একদম, এটা কিন্তু সিবিআই থেকেই প্রকাশ করা হয়েছে, সিবিআই এর শ্রেষ্ঠ, ভারতের বর্ষের মধ্যে সিবিআই এর সব থেকে শ্রেষ্ঠ 4 জন অফিসার এই কেসে নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং এই কেসের সাকসেস ভালো হবে এবং আমি মনে করি আমার বোন তিলোত্তমা, অভয়া, যাই বলুন না কেন, সে প্রকৃত বিচার পাবে। সেইটার দিকেই সারা দেশবাসী তাকিয়ে আছে। সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে, আমাদের ভরসা রাখতে হবে। আচ্ছা শ্রমিকদা, আমার একটা প্রশ্ন মানে মনে আসলো এই মুহূর্তে, যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বীকার করে নিলেন যে ভুল হয়েছে, অন্যায় হয়েছে, যার জন্য 3-4 জনকে তিনি সরালেন। তাহলে সরালেন কথাটা বলছেন কেন? ট্রান্সফার করলেন, ওই সরালেন, ঠিক আছে, ট্রান্সফার করলেন, যেটা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কলকাতা পুলিশ কমিশনার এবং যার মাথায় উনি আছেন। তাহলে বিনীত গোয়েল যদি অন্যায় করে থাকে, তাহলে সেই অন্যায়ের ভাগিদার তো সেও হবে। অবশ্যই হবে, অবশ্যই হবে। অন্যায়ের ভাগিদার তাকেও হতে হবে। যদি অন্যায় অপর মহল থেকে অঙ্গুলি হেলন না থাকে, আজকে একটা অন্যায় নয়, আজকে এই ঘটনাটা হাইলাইট হয়েছে বলে এইটা অন্যায়।
কলকাতা পুলিশের আজকে এই একটা অন্যায় নয়, এছাড়াও আরো বহু বহু ঘটনা রয়েছে, সেগুলো আমরা চোখের সামনেই দেখতে পেয়েছি। সেগুলো কিছু রাজনৈতিক রং লেগেছে, কিছু আবার সাধারণ মানুষেরও কেস রয়েছে। আপনাকে একটা কথা বলি, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এই কলকাতা হাইকোর্টে, আপনি জানেন কিনা জানি না, আপনাকে জানিয়ে দিই। কলতানের মামলাটি আজকে হাইকোর্টে উঠেছিল। আজকে সেখানে একজন জাস্টিস রাজশ্রী ভরদ্বাজ তিনি মন্তব্য করেছেন যে এখনো কি পুলিশ সেই মানে আমরা কি এখনো সেই ঔপনিবেশিক যুগে বাস করছি, মানে ইংরেজ আমলে বাস করছি, যে সেখানে শাসক যা মনে করবে তার মানে অধস্তন যারা অফিসার রয়েছেন তারা তাই করবে। কার্যত কোনো প্রমাণই আজকে করে দিতে পারেনি। কার্যত পুলিশ কলতানের বিরুদ্ধে, যদিও এটা একটা পার্টিগত ভাবে মামলাটা হিয়ারিং হয়েছে, আমাদের শ্রদ্ধেয় বিকাশ ভট্টাচার্য স্যার এবং সব্যসাচীরা তারা এই মামলাটা হিয়ারিং করেছেন, কিন্তু কার্যত আজকে কোনো, আমি যদি এটার মামলাটার ফ্যাকচুয়াল এভিডেন্সে আসি, আইনের জায়গায় আসি, কার্যত কলকাতা পুলিশ কলতানের বিরুদ্ধে কোনো রিপোর্টই দিতে পারেনি হাইকোর্টে। কালকের মধ্যে না পরশুদিন, আমি অতটা ফলো করিনি, 1 থেকে 2 দিনের মধ্যে, কালকের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট হাইকোর্ট দিতে বলেছে এবং আশা করা যায় কালকে একটা সদর্থক অর্ডার আসবে। কেন বিচারপতিরা এরকম ধরনের মন্তব্য করছেন? এর আগে শেখ শাহজাহানকে নিয়ে প্রধান বিচারপতি কি মন্তব্য করেছেন সেটা সারা সংবাদ মাধ্যম দেখেছে। তার আগে অন্যান্য ঘটনায় হাইকোর্ট কি মন্তব্য করেছে সেটা আমরা দেখেছি। সুপ্রিম কোর্ট এই আরজি করের কেসে আজকে 3 দিন হিয়ারিং হয়ে গেল, কি কি মন্তব্য করেছে এবং কি কি অর্ডার দিয়েছেন সেটা আমরা দেখেছি। সুতরাং আপনি যে কথাটা বলছেন, আমি এটা মনে করি যদি কোনো সর্বোচ্চ কেউ, দেখুন হতেই পারে, আমি সরাসরি কাউকে তো দোষারোপ করতে পারি না, কারণ আমার কাছে কোনো এভিডেন্স নেই, কিন্তু যদি সিবিআই মনে করে, কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, সিবিআইও কিন্তু ইদানিং কালে দেখা যাচ্ছে, কারণ আমি কিন্তু একজনের সমালোচনা করতে গিয়ে অন্যজনের ভালো আমি সেটা বলবো না, সিবিআইও কোনো না কোনো ভাবে পলিটিক্যালাইজড, কোনো না কোনো জায়গায় কিন্তু পলিটিক্যালাইজড। আপনি একটা কথা বলুন, অরবিন্দ কেজরিওয়ালকে ধরেছিল, অরবিন্দ কেজরিওয়াল প্রথমবার দিল্লি কোর্ট থেকে জামিন পেল একটা শর্ত সাপেক্ষে, একটা সময়ের পর, ভোটের পর তাকে আবার ভেতরে যেতে হলো, পরবর্তীকালে আবার তাকে জামিন দেওয়া হলো। সিবিআই সেখানে কিন্তু সেরকম ভাবে কোনো কিছুই দেখাতে পারেনি। কেন? দেখুন, পলিটিক্যাল ব্যাপারটা যখনই চলে আসে তখনই কিন্তু এই তদন্তগুলো কেমন যেন একটা ফিকে হয়ে যায়। এই জায়গাটা যদি না হয় তাহলে সিবিআই একদম মানে তদন্তের শেষ পর্যায়ে পৌঁছাবে, এবং যত বড় মাথা থাক না কেন, সে যদি আমার রাজ্যের পুলিশ মন্ত্রীও হয়, সিবিআই এর কাজ করবে এবং সেও অন্যায়ের র্যাডারে অবশ্যই আসবে। তার মানে আপনার কোথাও একটা ডাউট আছে এখনো পর্যন্ত যে সিবিআই শেষ পর্যন্ত মাথার কাছে পৌঁছবে না? না দেখুন, আমি 100% শিওর নই, আমি 100% শিওর নই, কারণ 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 হচ্ছে যে যে যাই বলুক না কেন, নারদা মামলা আমি নিজে করেছিলাম, সারদা রোজ ভ্যালি মামলা, অন্যান্য চিটফান্ডের মামলা, এগুলো সিবিআই এর অর্ডার বহু মামলায় আমি করি। সেই সব জায়গায় কি অঙ্গুলি হেলন হয় আমি জানি না, পলিটিক্যালাইজেশন হয় আমি, এবং আপনি একটা কথা বলুন, লিপস অ্যান্ড বাউন্সের মামলা মে বা জুন মাসে অর্ডার হয়েছে, এসএসসির মামলা সুপ্রিম কোর্ট অব্দি গেছে, প্রাইমারির মামলা আগে অর্ডার হয়েছে, দপ্তরের লোকজনগুলো জেলে আছে, মন্ত্রীরা এবং কালীঘাটে যে টাকা গেছে এটা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে সিবিআই এর কাছে অন রিপোর্ট। সিবিআই কি আদৌ কিছু ব্যবস্থা করেছে? আই এম ইন ডাউট। তার কারণ হচ্ছে, দেখুন আমি একটা কথা বলি, আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিবিআই রিপোর্ট দেখে বিচলিত হয়েছে, যে কারোর নাম আছে, কোনো হেভিওয়েট কারোর নাম আছে, কিন্তু সুপ্রিম কোর্টের যাই ক্ষমতা থাক না কেন, সুপ্রিম কোর্ট সব থেকে মানে ক্ষমতাবান, দেশের মধ্যে শ্রেষ্ঠ কোর্ট, তারা সিবিআই কে বলতে পারে যে তোমরা তোমাদের কাজ করো, এবং সেটা বলে হচ্ছে তাকে তাড়া দেওয়া যাবে না, তারা তাদের কাজ করবে। আজকে সিবিআই যে তৎপরতাটা দেখাচ্ছে, এই কেসে যখন চার্জশিট দেওয়া হবে বা ফার্দার ইনভেস্টিগেশন হবে, চার্জশিট দেওয়ার আগে সিবিআই আরো যাকে যাকে অ্যারেস্ট করবে বা জেরা করবে
সেগুলো সিবিআই ঠিকঠাক করবে তো তাদের এই রিপোর্ট মোতাবিক? আমি কিন্তু মনে করি যে কিছু না কিছু গলদ থাকলেও থাকতে পারে, হতেও পারে। কারণ আপনি একটা কথা আমি বলি, যদি নিরপেক্ষতার কথাই বলতে হয়, উত্তরপ্রদেশে ৬৯,০০০ চাকরি এইভাবে গরমিল হওয়াতে সেটা সিবিআই হয়, সেই মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সেই মামলার হেয়ারিং এখনো পর্যন্ত ঠিকঠাক হয় না কেন? কোন কেন্দ্রীয় মন্ত্রী বা নেতার অঙ্গুলি হেলনে সেই মামলার হেয়ারিং সুপ্রিম কোর্টে বন্ধ থাকে? এই খবরটা আপনি একটু, যদি আপনার সেই অ্যাক্সেস থাকে, একটু নেবেন। আমার মনে হয় সিবিআই কে যদি পলিটিক্যাল পাওয়ার গ্র্যাব না করে, গ্রাস না করে, তাহলে সিবিআই ইজ দ্য বেস্ট মানে এজেন্সি টু to solve any kind of crime, to solve any kind of huge intimidation crime, anything. কিন্তু সেই জায়গাটা আমাদের দেশে করাটা খুব কঠিন ব্যাপার। অনেক সময় আমরা দেখতে পাই যে কোনো বিরোধী জায়গায়, যেখানে বিরোধীদের গলাকে রোধ করার জন্য বিরোধী দলনেতার এগেনস্টে কেস দিয়ে দেওয়া হয় এবং সেটাকে সিবিআইও করিয়ে দেওয়া হয়, কিন্তু পরবর্তীকালে সেই কেস কিন্তু ঠিক মতন প্রমাণ সিবিআই করতে, আচ্ছা সিবিআই কে সুপ্রিম কোর্ট খাঁচাবন্দি তোতা বলেছিল, এটা এই আমলে না, কংগ্রেস আমলে। হ্যাঁ, তখন কয়লা কাণ্ড, স্পেকট্রাম কাণ্ড, 2G 3G হাজার রকম কাণ্ড উঠে এসেছিল। সেই মামলাগুলো কি হলো? কেন সেই মামলাগুলোতে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী বা কেন্দ্রীয় যারা নেতারা ছিলেন সেই মামলাগুলোতে কেন তারা গ্রেফতার হলেন না? কেন সিবিআই সেই জায়গাগুলোকে এখনো পর্যন্ত ছেড়ে রেখেছে? অথবা অন্য আরেকটা দিক থেকে আমি যদি বলি, আমার দেশের একজন প্রতিভাবান খেলোয়াড়, এটা আমি আপনাকে আগেও বলেছিলাম, মোহাম্মদ আজহারউদ্দিন, 99টা টেস্ট খেলার পর ম্যাচ গড়াপেটার কাণ্ডে তার নামে সিবিআই কেস হয়েছিল। সেই কেস 9 বছর পর আজহারউদ্দিন সেই কনসার্ন কোর্ট থেকে তার এগেনস্টে কোনো প্রমাণ ছাড়া আজহারউদ্দিন বেকসুর খালাস হয়েছিলেন। সেই লোকটার কেরিয়ারের 9 বছর চলে গেছিল, সে তার জীবনের 100তম টেস্টটা খেলতে পারেনি, এটা সে আক্ষেপ তার জীবনে। সিবিআই তদন্ত সঠিক হওয়া উচিত আমি মনে করি, এবং কারোর ক্ষেত্রে শতপ্রণোদিত হয়ে করাটা ভালো, কিন্তু সেখানে যেন পলিটিক্সের ছায়া না থাকে। ডাক্তাররা যেভাবে আন্দোলন করছেন, কোনো পলিটিক্যাল এজেন্ডা ছাড়া তারা যেভাবে এগিয়ে যাচ্ছেন, ঠিক সেই রকম ভাবেই নিয়ামক সংস্থা পলিটিক্যাল কোনো পাওয়ারের কাছে মাথা নত না করে বা কোনোভাবে চাপ না খেয়ে যদি তদন্তের শেষ পর্যন্ত পৌঁছায়, অবশ্যই আমি মনে করি পুলিশ মন্ত্রীর ইনভলভমেন্টও তারা এই কেসে অবশ্যই প্রমাণ করতে পারবে। শ্রমিকদা, আমার শেষ প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই দেখেছেন এই আন্দোলনে, এবং গত 14 তারিখ থেকে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, কোথাও কি মনে হচ্ছে যে শুধু বড় লোকেরা এই আন্দোলন করছেন, না, যাদের কাছে টাকা আছে তারা আন্দোলন করছে, সাধারণ মানুষ নেই? না না, একদমই না, একদমই না, একদমই না। গত 14 তারিখ থেকে অন্তত এরকম 7 থেকে 8টা আন্দোলনে আমি ছিলাম। কোথাও বড় লোকরা আন্দোলন করছে বা সাধারণ মানুষ আন্দোলন করছে না, বরং আমি বলবো সমস্ত স্তরের মানুষ আন্দোলনের সাথে যুক্ত। অভিনেত্রীরা যেমন রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, গায়করা রয়েছেন, বাচিক শিল্পীরা রয়েছেন, অন্যান্য জগতের শিল্পীরা রয়েছেন, লেখকরা রয়েছেন, কবিরা রয়েছেন, কোন জগৎ নেই, তারা তাদের মতন করে আন্দোলন করেছেন। একটা বাচিক শিল্পীর আন্দোলনে আমি গেছিলাম, সেখানে মিছিল হয়েছিল, তারা কবিতার মাধ্যমে আন্দোলন করেছিলেন, সেটা রবীন্দ্র সদন থেকে ওই আপনার ওই বিড়লা প্ল্যানেটোরিয়াম ওই অবধি হয়েছিল। এছাড়াও আপনি সেটা জানেন, আপনি সেটা কভার করেছিলেন। এছাড়াও কবিরা করেছেন, সাহিত্যিকরা করেছেন, লেখকরা করেছেন, বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা করেছেন, কলেজের প্রাক্তনীরা করেছেন, ইউনিভার্সিটির প্রাক্তনী টিচাররা করেছেন, রিটায়ার্ড সংস্থা তারা করেছে, এমনকি রিক্সাওয়ালারাও আন্দোলন করেছে। আমার মনে হয় না যে শুধু বড় লোকরা আন্দোলন শুধু করেনি। কারা জানেন? আন্দোলন শুধু করেনি হচ্ছে যারা একান্ত হচ্ছে ওই হাঁস ফুলের ঝান্ডা ধরে যারা বড় বড় ডায়লগ মারে, তারা খালি আন্দোলন থেকে বিরত ছিল। আর কিছু রাজনৈতিক দল তারা আন্দোলন থেকে বিরত ছিল। এছাড়া সাধারণ মানুষ আন্দোলনের মধ্যে ছিল, এবং আমি বলবো না আজকে অব্দিও আছে, অনেক মানুষই আছে, আস্তে আস্তে কমছে, কিন্তু আন্দোলনের মধ্যে রয়েছে। আমি যেদিন স্বাস্থ্য ভবনে গেলাম পরশুদিন, সেদিনও সাধারণ মানুষ
ডাক্তার যত না ছিল, সাধারণ মানুষের উৎসাহ তার থেকে অনেক বেশি, তার থেকে অনেক বেশি। ওই যে রেডিও মির্চির একজন জকি অগ্নি আজকে 15 না 20 দিন ধরে ওই ডাক্তারদের সাথে সেখানে বসে আন্দোলন করছেন, তাহলে তার ওখানে যাওয়ার কি প্রয়োজন? তিনিও তো জনগণের প্রতিনিধি হিসেবে তিনি ওখানে ডাক্তারদের সঙ্গে থেকে তিনি আন্দোলন করছেন। বহু মানুষ সকালবেলা অনেকে চা নিয়ে যাচ্ছেন, খাবার নিয়ে যাচ্ছেন, ওখানে তারা প্রচুর খাবার, জল, বায়ো টয়লেট, কোনো কিছুর অভাব নেই, চৌকি, ফ্যান, সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। সাধারণ মানুষ করেছেন ডাক্তারদের জন্য। সুতরাং মানুষ বিভিন্নভাবে, বিভিন্ন স্তরের মানুষ, তারা যতটা পেরেছেন, যেভাবে পেরেছেন, এই আন্দোলনকে তারা সার্থক রূপ দিয়েছেন। আপনি অবাক হয়ে যাবেন, রবিবার আমাদের এখানে একটা শনিবার 14ই সেপ্টেম্বর একটা আমাদের কর্মসূচি ছিল আমাদের গড়িয়া মোড়ে। আমি আপনাদের সহ বহু মিডিয়াকে বলেছিলাম, মিডিয়ার বন্ধুরা আমাকে বারবার ফোন করে বলছে এত বৃষ্টি হচ্ছে, হবে কি হবে না। আমি সেখানে নিজে পৌঁছেছি 15 মিনিট পর, প্রচন্ড বৃষ্টি, কিন্তু সেখানে মানুষের গ্যাদারিংস 250-300 মানুষের যে উপস্থিত, ওই বৃষ্টির মধ্যে ছাতা ধরে আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা আমরা আন্দোলন করেছি। আমি বলছি না যে এটা আমরা বিশাল কিছু করে ফেলেছি, কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ততা এটা আমাকে অবাক করে দিয়েছে। আরো অন্যান্য জায়গায় আন্দোলন কিন্তু স্বতঃস্ফূর্ত, এবং আমি মনে করি না যে কোনো পার্টিকুলার একটা সেগমেন্টের পিপলরা শুধুমাত্র আন্দোলনের মধ্যে রয়েছে। আপনাদের ইউটিউবাররা একদিন পাটুলিতে সমস্ত ইউটিউবার একত্রিত হয়ে আন্দোলন করেছে। সুতরাং আমি এটা মনে করি যে আন্দোলন স্বতঃস্ফূর্ত ভাবে হয়েছে এবং সাধারণ মানুষ আন্দোলনে নিজের ইচ্ছায় আন্দোলনে এসেছে এবং ডাক্তারদের পাশে থেকেছে, বরং নিজের পকেট থেকে টাকা খরচা করে তাদেরকে কিছু ব্যবস্থা করে দেওয়া বা তাদের খাবার দাবার, জল ইত্যাদি দেওয়ার ব্যবস্থা করেছে। শ্রমিকদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদের সামনে বলে রাখি, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেভাবে বিভিন্ন মহল থেকে কিন্তু ছড়ানো হচ্ছে যে শুধুমাত্র এই আন্দোলনটা বড় লোকেরা করছেন, তা কিন্তু নয়। এখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শ্রেণীর মানুষ কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছেন। এবং শুধু তাই নয়, শ্রমিকরা যেটা বলছেন যে সিবিআই যদি চায় তাহলে কিন্তু এই মামলার মাথা কে, এবং সর্বোচ্চ মাথাকে কিন্তু জেরা করার যেতেই পারে এবং সেখানে কিন্তু পৌঁছাতেই পারে সিবিআই। এটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে সমস্ত রাজনীতির যে দলগুলো আছে, যাদের অঙ্গুলি হেলনে সিবিআই কাজ করছে না বা করে না, তাদেরকে দূরে রেখে সিবিআই কি পারবে এই আরজিকর কাণ্ডের সর্বোচ্চ মাথার কাছে পৌঁছতে? যদি পারে তবে অবশ্যই স্যালুটযোগ্য, যদি না পারে তাহলে কিন্তু মানুষের যে বিশ্বাস, যে আস্থা, সেই আস্থায় কিন্তু ধাক্কা খাবে বলেই আমরা মনে করছি। বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।